আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রৌদ্র, ফারজানা, রূপা, আসলাম এরা সবাই আমাদের বন্ধু ছিল, হয়তো কোনো শত্রুর কাজ। এটা এদিকে বাড়ি পুড়িয়ে দিয়েছে আর ওইদিকে ভাইজানের কারখানার আগুন লাগার ব্যাপারটাও সবার সামনে বাস্তবায়ন করে তুলে ধরে শত্রুর কাজ বলে। মানুষেরা বিশ্বাস করে চোখের পানি দেখলে মানুষ আর বিচার খোঁজে না। ওদের চোখের পানি দেখে গলে যায় সবাই। ওদের মুখোশের আড়ালের সেই নিকৃষ্ট চেহারাগুলো কেউ দেখতে পায়নি। আর আমরা তখন অচেনা এক দেশে নিঃসঙ্গ নিরুপায়। ভাইজান চেয়েছিলেন আমাদের রক্ষা করতে, কিন্তু ওরা তাকে নিঃস্ব করে দিল। ভাইজান বলেছিলেন সব খরচ সে চালাবে, কিন্তু এখন তার নিজেরই কিছু নেই। শুরু থেকে গেছে একটা পোড়া মন আর একটা কাঁচা প্রতিজ্ঞা, একদিন এই আগুনেরই জবাব আগুন দিয়ে দেবে কেউ, ইনশাআল্লাহ। অচেনা একটা দেশ, ভাষা বুঝি না, নিয়ম জানি না, তার সাথে দুইটা ছোট বাচ্চা। আমি একটা অসহায় মা, তার উপর গর্ভবতী। রাজ আর লাবিব তারা তো কিচ্ছু বোঝে না, শুধু যখন ক্ষুধার কষ্টে কাঁদে তখন আমি বুঝি আমি কিছু করতে পারছি না তাদের জন্য। কতটা অসহায় আমি সময়ের কাছে। এক সময় যেই হাত দিয়ে হাজার হাজার মানুষকে খাইয়েছি, এখন সেই হাত দিয়ে নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না। মাথার উপর ছাদ নেই, পরনে কোনো ঠিকঠাক কাপড় নেই, একটা কাজ নেই, পেট ভরানোর মতো সামান্য টাকাও নেই। প্রথম 2 দিন আমরা পথে পথে ঘুরেছি, সাহায্যের আশায় মানুষজনের দিকে তাকিয়েছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি তখন আমার সর্বস্ব গর্ব লজ্জা পেছনে ফেলে রাস্তার পাশে বসে হাত পেতেছি। বাঁচাতে চেয়েছি রাজ আর লাবিবকে। ফুটপাতে বসে ভিক্ষা করেছি। কিছু টাকা হাতে পেয়ে একটু খাবার কিনে 3 জনে ভাগ করে খেয়েছি। তাদের মুখে খাবার তুলে দিতে পেরে আমার নিজের খিদে যেন হার মানে। কিন্তু মনের ভেতরে যুদ্ধ, সেটা তো থামে না। আমার ভেতরে একটা প্রশ্ন বারবার ধাক্কা দেয়, এভাবেই কি চলবে? আমি কি পারবো ওদের বাঁচাতে, নাকি আমরা একটা দিন ক্ষুধার যন্ত্রণায় নিস্তেজ হয়ে যাব? ফুটপাতেই ঘুমিয়েছি আমরা। বেঁচে থাকার জন্য বেঁচে থেকেছি, শুধু ভিক্ষা করেই খাবার জুটেছে, তাও প্রতিদিন নয়। একদিন খেলে 2 দিন না খেয়ে থেকেছি। একদিন, এক ভয়ঙ্কর দিন, আমার পেটে হঠাৎ তীব্র ব্যথা ওঠে। রাস্তার ধারে পড়ে যাই, কাতরাই, চিৎকার করি ব্যথায়। কেউ কাছে আসে না, শুধু আমি আর আমার আল্লাহ। ঠিক তখনই যেন আসমান থেকে পাঠানো এক মানুষ আমার পাশে এসে দাঁড়ায়। এক তরুণী, হয়তো বাংলাদেশি। তার চোখে ভয় ছিল, কিন্তু মনটা দয়ায়। আল্লাহ যেন তাকে পাঠিয়েছিলেন আমাদের বাঁচাতে। ওই মেয়েটি আমাকে সাহায্য করে, নিজের কাঁধে ভর করে নিয়ে যায় তার চাচার বাসায়। তার চাচা চাচি ছিলেন অপূর্ব মানুষ। চাচা একজন স্কুল শিক্ষক, গম্ভীর অথচ মায়া মমতাময়। সব শুনে বললেন আমাদের থাকতে দিতে। আর সেই দিনই আমার ছোট্ট মেয়েটা জন্ম নিল, লামিয়া। রাজ আর লাবিব, যারা বহুদিন পেট ভরে খায়নি, তারা হামলে পড়ে খাবারের ওপর। চাচার বাড়িতে আশ্রয় পেয়ে আমরা যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। চাচা আমার জন্য ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে দিলেন। তার স্কুলের পাশে একজন বৃদ্ধার বাসায় দেখাশোনার কাজ। মাইনেটা খুব বেশি না, কিন্তু সম্মান ছিল। এই প্রথম আমি কারো কাছে হাত না পেতে নিজে রোজগার করলাম। একটা বছর শান্তিতে কেটেছিল আমাদের। চাচা চাচির আশ্রয়ে আমরা একটু নিঃশ্বাস নিতে পেরেছিলাম। রাজা লাবিবকে ভর্তি করাই চাচার স্কুলে। ওরা আবার বইয়ের সাথে ঘর বাঁধে, আর আমি জীবনের সাথে। কিন্তু শান্তির সেই স্বপ্ন ভঙ্গ হয় খুব নিষ্ঠুরভাবে। চাচার ছেলে এক অমানুষ, তার নোংরা চোখ পড়ে আমার ওপর। প্রথমে এড়িয়ে গেছি, চোখের ভাষা বুঝেও চুপ থেকেছি, শুধু মাথা নিচু করে নিজের ইজ্জতকে আগলে রেখেছি। কিন্তু এক রাতে ওই জানোয়ারটা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। আমি তখন ঘুমিয়েছিলাম, লাবিব, রাজ আর লামিয়াকে বুকে নিয়ে একটা ছোট্ট ঘরে। ঘুম ভেঙে দেখি সে দাঁড়িয়ে আমার চোখের সামনে, চোখে লালসা, অন্ধকার ঘর। আমি বাধা দেই, চিৎকার করি। রাত জেগে ওঠে, তার চোখে আগুন, লাবিবের চোখে ঘৃণা। ওরা 2 জন মিলে টর্চ লাইট দিয়ে মাথায় মারে সেই অমানুষটার। সে লুটিয়ে পড়ে, রক্তে লাল হয়ে যায় মেঝে। পরদিন সকালে আমার নামে মিথ্যা অপবাদ দেয়া হয়, বলে আমি নাকি চাচার ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলাম। তারা তো নিজের ছেলের কথাই বিশ্বাস করবে।
আর আমার মতো অসহায় মায়ের কথা কি বিশ্বাস করবে? তারাও করেনি। চাচা কিছু বলতে পারে না, চাচি মুখ ঘুরিয়ে নেন। আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় ওরা। আমরা আবার রাস্তায়। কোনো ঠিকানা নেই, মাথার উপর ছাদ নেই, শুধু আমি, রাজ, লাবিব আর ছোট্ট লামিয়া। রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই আমরা। কোনো কাজ নেই, মাথার উপর ছাদ নেই, শুধু 3টে অবুঝ শিশু আর আমি, এক বিধ্বস্ত মা। রাতে ফুটপাতে শুয়েছিলাম। এই ফুটপাত ছাড়া তো আর কোনো জায়গা আমাদের কপালে জোটে নেই তখন। লামিয়াকে বুকে নিয়ে আল্লাহ এভাবে আজকে ঝাপটে ধরে শুয়েছিলাম ফুটপাতে। হঠাৎ শুরু হয় গুলির শব্দ। ভয়ে আমরা দৌড়ে একটা ভাঙা বাড়ির পেছনে লুকাই। কিছুক্ষণ পর গোলাগুলির শব্দ থেমে যায়। সব থেমে গেলে ধীরে ধীরে বের হই। পুনরায় পিচ ঢালা রাস্তার বুকে শুয়ে পড়ি ক্লান্ত শরীরে। ঠিক তখনই একটা ঘোঙানির শব্দ। রাজ এগিয়ে যায়, সাথে যায় লাবিব। আমি বারবার মানা করি, সে শোনে না। আমি লামিয়াকে নিয়ে পেছনে পেছনে যাই। একজন রক্তাক্ত মানুষ পড়ে আছে মাটিতে। রাজ সেই লোকটির মাথা কোলে নেয়। আমি লাবিব পাশে বসে পড়ি। লোকটি বলার চেষ্টা করে কিছু একটা, শব্দগুলো অস্পষ্ট। রাজ কানের কাছে নিয়ে যায় মাথা, শুনে নেয় তার ইচ্ছের কথা। ফোন বের করতে বলে, একটা নম্বরে কল দিতে বলে। রাজ ফোন থেকে নম্বর ডায়াল করে। কল রিসিভ হয়। রাজ ফোনটা লোকটার কানে ধরে বলে। লোকটি মালয়েশিয়ান ভাষায় কি যেন বলে। আমরা কিচ্ছু বুঝি না, শুধু তার চোখে জমে থাকা পানির ঝিলিক দেখি। লোকটা বারবার পানি পান করতে থাকে, ইচ্ছে করে এক ফোঁটা পানি লোকটাকে খাওয়াতে। কিন্তু কোথা থেকে পাবো? আমরা যে নিরুপায়, আমাদের নিজেরই তো খাবার কিছু নেই। তারপর রাজ বলে, মামুনি তুমি বসো, আমি পানি আনছি। রাজ দৌড়ে যায়। একজন লোক যাচ্ছিল পাশ দিয়ে। রাজ তার কাছে পানি চায়। লোকটা ধাক্কা দেয় রাজকে। রাজ পাশের রাস্তায় পড়ে থাকা কাঁচের বোতল তুলে নেয় আর ধীর কণ্ঠে বলে পানি দিতে। লোকটা ভয় পেয়ে পানি দেয়। রাজ সেই পানি এনে লোকটাকে খাওয়ায়। হঠাৎ একটা গাড়ি আসে, চুপচাপ লোকটাকে তুলে নিয়ে যায়। আমরা আবার ফিরে যাই আমাদের পুরনো জায়গায়। আবার রাস্তায়, আবার রাত, আবার অনিশ্চয়তা। কিছুক্ষণ পর আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। একজন নামি গলায় বলে ভেতরে যেতে। আমার বুক কেঁপে ওঠে। ভয়ে হাত জোর করে বলি, আমাদের ছেড়ে দিন, আমাদের কিছু কইরেন না। তখন এক ভদ্রলোক এগিয়ে আসে, বলে, আপনারা ভয় পাইয়েন না, আপনারা একটু আগে যাকে বাঁচাইছেন উনি আমাদের বস, তিনি নিজেই আপনাদের ডেকেছেন, আপনাদের কোনো ক্ষতি হইব না। লোকটার কথা একটু ভরসা পাই। আমরা চুপচাপ গাড়িতে উঠি, অজানার পথে, অচেনা রক্ষার আশায়। সত্যি সেই লোক আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের আশ্রয় দেয় মাথা গোজার। গাড়ি আমাদের যে জায়গায় নিয়ে যায় সেটা বিশাল এক বাড়ি। ওরা আমাদের খেতে দেয়, থাকতে দেয়, ভর পেট খাওয়া, একটা বিছানা, একটা নিরাপদ রাত। এসব যেন স্বপ্ন মনে হচ্ছিল। তবে তখনও জানতাম না এই মানুষটাকে, কেন সে আমাদের এতটা সাহায্য করছে। পরে জানতে পারি সে একজন মাফিয়া। বড় লোক নয়, শুধু টাকার পাহাড়ে বসে থাকা নয়, সে ভয়ঙ্কর। এই কথা শুনেই আমার শরীরের রক্ত যেন জমে আসে। ভয় লাগে। আমি পালাতে চাই ওখান থেকে, কিন্তু পারি না। ধরা পড়ে যায় তার লোকদের কাছে। তখনই সে আসে, চুপচাপ আমার পাশে বসে, আমার মাথায় হাত রেখে বলে, আমি রাজীব সদকার, এই দুনিয়ায় আমার কেউ নেই, আজ থেকে তুই আমার বোন। এই ভাইয়ের জীবন যদি কিছুতে কাজে লাগে তবে আমি আমার জীবন দিয়ে হলেও তোদের সাহায্য করব। আমিও চাই তোর পাশে দাঁড়াতে, নিবি না এই ভাইয়ের সাহায্য? আমি চুপ হয়ে যাই। আমার চোখে জল আসে, কারণ সত্যি আমাদের একটা আশ্রয় দরকার ছিল, একটা ছায়া দরকার ছিল, একটা মানুষ দরকার ছিল যে রক্ষা করবে। আল্লাহর রহমতে আমরা পেয়ে যাই তাকেই। তার পরের দিনগুলো ভালো কাটতে থাকে। রাজ, লাবিব আর লামিয়ার মুখে হাসি ফিরে আসে। আমি আবার নতুন করে বাঁচতে শুরু করি। একদিন সেই ভাই আসে, আমার কাছে বসে জিজ্ঞাসা করে আমরা এদেশে কেন এসেছি, কেন ফুটপাতে ছিলাম। আমি সব খুলে বলি ভাইকে। সব শুনে ভাই বলে, তুই এখানে থাকবি কতদিন? তুই ওদের বিচার করবি না? আমি বলি, এখন না ভাই, আমি আমার রাজ আর লাবিবকে মানুষ করব, ওরাই নেবে ওদের প্রতিশোধ। ভাই আমার কথা শুনে কিছু না বলে উঠে যায়। তবে ওর চোখে বুঝি সে আমাকে বোঝে। তারপর রাজ আর লাবিবকে আবার স্কুলে ভর্তি করি, সাথে আত্মরক্ষারও প্রশিক্ষণ শুরু করিয়ে দেই। আমি জানি একদিন ওদেরই দাঁড়াতে হবে সামনে।
সত্যের জন্য, বিচারের জন্য সময় গড়ায়। রাজা লাবিব বড় হতে থাকে, চোখে আগুন, মনে বজ্র প্রতিজ্ঞা। ভুলতে পারে না কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের শৈশব, আর ওরাও হার মানে না। ভাইয়ের ছায়ায় গড়ে ওঠে ওদের জীবন। দিনের আলোয় ব্যবসায়ী, রাত্রির আধারে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক লড়াকু। তাদের দর গলে ওঠে অন্যায়ের প্রতিবাদে, অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অসহায়দের পাশে দাঁড়ায়। বিশ্বাস করতে কষ্ট হয়, একদিন যারা পথের ধুলো ছিল আজ তারা আলো, আর অন্ধকারকে পুড়িয়ে দেয় নিজ আগুনে। রাত ছিল একেবারে রুদ্রর মতো, চোখে ধীরতা, মগজে কৌশল। ওর প্রতিটা পরিকল্পনা সফলতা এনে দিত। যা হাতে নিত তাই পূর্ণতা পেত। আর ভাই, সে তার সবটা দিয়ে প্রস্তুত করে লাবিব আর রাজকে। সে তার সব কিছু লিখে দেয় রাজ, লাবিব আর লামিয়ার নামে। তার এক কথা, এরাই আমার আপন। তাদের হারালে যেন আমার জীবনই বৃথা। যদি সেই ভাই না থাকতো তবে হয়তো আমরা এখনো পথেই পড়ে থাকতাম, নিঃশ্বাসহীন হয়ে। বড় ভাইজান আকরাম চৌধুরী, সে আমাদের খোঁজ করে গেছে, কিন্তু আমরা দেইনি, চাইনি, দরকারও পড়েনি। আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখে চলেছি, নিজেদের মতো করে, নিজেদের রক্ত ঘামে। এভাবেই সময় কাটতে থাকে। আমরা দিন গুনতে থাকি। না, আর কোনো হারানোর নয়, এইবার ফিরে যাওয়ার, বাংলাদেশে ফিরে যাবার। পুরনো ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তাদের মুখোমুখি হবার দিন গুনতে থাকি। সেই প্রতিজ্ঞার অবসান ঘটে অনেক দিন পর। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা ফিরে আসি বাংলাদেশে। সব বলার পর, সব ক্ষত খুলে দেবার পর রূপাই বেগম চোখ মুছে তাকান মেহরিনের দিকে। মেহরিন কান্না করে যাচ্ছে নীরবে। নরম কণ্ঠে বলেন, কান্না করো না বৌমা, আমার রাজ বাবাটা জীবনে অনেক কষ্ট পেয়েছে। এতদিন ও শুধু সহ্য করেছে। তুমি যদি একটু কষ্ট দাও তবে এবার ও মরেই যাবে। মেহরিন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ঝাঁপিয়ে পড়ে রূপা বেগমের বুকে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, না মামুনি, আর কোনো কষ্ট আমি ওকে দিব না, কখনো না, কখনো না। রূপা বেগম মেহরিনের মাথায় হাত বুলিয়ে আদর করেন। একটু পর বলেন, তুমি কি জানো বৌমা, আমার রাজ বাবাটা তোমাকে কতদিন থেকে ভালোবাসে? না মামুনি, তবে যেদিন আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে যাই সেদিনই সে আমাকে প্রথম SMS করে। 3 বছর আগে তুমি তোমার পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছিলে, মনে আছে? হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম একসাথে। হ্যাঁ, সেই তখনই রাজ বাবা তোমাকে প্রথম দেখে, আর সেই দিন থেকেই সে তোমাকে ভালোবাসে। মেহরিন অবাক চোখে তাকিয়ে থাকে রূপা বেগমের দিকে। রূপা বেগম আবার বলে, এই 3 বছর তোমাকে নিয়ে ওর যে কত শত পাগলামি আমি সহ্য করেছি জানো না। যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তোমার ব্যাপারে বলতো। তোমাকে সেদিন প্রথম দেখে ওই দিনই আমাকে বলেছিল, মামুনি আমি ওকে চাই, ওকে ভালোবেসে ফেলেছি মামুনি, ওকে আমি তোমার বৌমা করতে চাই, তুমি কি মেনে নেবে? হঠাৎ হঠাৎ চলে যেত তোমাকে দেখতে। কত বিপদ থেকে তোমাকে আগলে রেখেছে, রক্ষা করেছে দূরে থেকে। রোদ বৃষ্টি ঝড় বাতাস কিচ্ছু ওকে থামাতে পারেনি। মেহরিন নিঃশব্দে তাকিয়ে থাকে। তার চোখের ভেতরে যেন হাজারটা প্রশ্ন, হাজারটা উত্তরে উত্থাল পাত্থাল ঢেউ, আর ঠোঁটে কাঁপা কাঁপা একটা হাসি। ভালোবাসার, অপরাধবোধের আর অন্তত বন্ধনের। রূপা বেগম মেহরিনের দিকে তাকিয়ে বলেন, লামিয়াকে ওভাবে তোমার সামনে উপস্থাপন করার কারণটা কি জানো? মেহরিন দুদিকে মাথা নাড়ল। অর্থাৎ না। রূপা বেগম তাকে জড়িয়ে ধরলেন। তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কারণ রাজ বাবা এটা চেয়েছিল রেদওয়ানের মিডিয়ার সামনে অপমান হোক, তার মাথা হেড হোক সবার সামনে। রেদওয়ান তোমার বাবাকে তোমার জন্য বিয়ের প্রস্তাব দেয়। তোমার বাবা তখনই রাজ বাবার কাছে জানায় সব। রাজ যেটা চায় তোমার বাবাও সেটাই করেন। তাহলে মানে বাবা সব জানতেন? হ্যাঁ জানতেন, কারণ তোমরা শান্তিপুরে থাকতেই রাজ বাবা তোমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব রাখে এবং তোমার আব্বুকে সে প্রস্তাবে রাজি হন। আর তুমি যে রাজ বাবাকে ভালোবাসো, রাজ বাবা যদি এমন কিছু না করতো তাহলে কি তুমি রিতকে বিয়ে করতে রাজি হতে? না, কখনো না। এই জন্যই তো সবটা এমন সাজানো হয়েছে, বুঝেছো এখন? মেহরিন একটুখানি মাথা ঝাঁকায়। তার চোখে একসাথে বিস্ময় আর অশ্রু। হঠাৎ সে মাথা তোলে, ধীরে ধীরে প্রশ্ন করে, আচ্ছা মামুনি, তাহলে রিত সে আসলো না কেন? তাহলে কি সবটাই ওর প্ল্যান ছিল? রূপা বেগম চুপ করে থাকেন কিছুক্ষণ।
তার চোখে যেন দুঃখ আর দ্বিধা জমে আছে। তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। হ্যাঁ, ওর প্ল্যান ছিল, কিন্তু ও এখন কোথায়, কেমন আছে সেটা নিয়ে আমরাও চিন্তিত। রাজবাবা হৃদয়ের সঙ্গে দেখা করে এবং সব কিছু বলে দেয় হৃদকে। সব কিছু শুনে হৃদ অনেক ভেঙে পড়েছিল। তারপরই কাউকে কিছু না জানিয়ে রাজের প্ল্যান মতো কাজ করে চলে যায় দেশ থেকে। তখনই রাজ আবার ডাকে। মনবিম, একটু শুনে যাও। রূপা বেগম হেসে বলে, যাও যাও, আমার বউ পাগল ছেলে। তার বউকে ডাকতে ডাকতে পাগল হয়ে গেল। রুদ্র এমনই করতো, ফারজানা ফারজানা করতো। মাঝে মধ্যে তো ফারজানা রেগে গিয়ে এটা সেটা বলেও দিত, কিন্তু তাতে রুদ্রের কোনো কিচ্ছু আসতো যেত না। এটা বলে হেসে ফেলেন রূপা বেগম। মেহেরিনও হেসে ফেলে। তারপর রূপা বেগম বলে যেতে মেহেরিন মাথা নেড়ে বেরিয়ে যায়। রূপা রুমে ঢুকে দেখে রাজ বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেহেরিন ডাকে, কবি সাহেব। রাজ ফিরে তাকে। কতদিন পর তার বউ তাকে কবি সাহেব ডাকলো। রাজ খুশিতে গদগদ হয়ে বলে, বউ তুমি। কথা শেষ হওয়ার আগে মেহেরিন ঝাঁপিয়ে পড়ে রাজের বুকে। রাজ অবাক হয়ে মেহরিনের কাজ দেখে। মেহরিনকে আগলে নিয়ে রাজ বলে, হেই বউ, কি হয়েছে, কাঁদছো কেন? কি হয়েছে বলো মনবিম। এই আরিও না বউ, কি হয়েছে বলো। মেহরিন কিছু বলে না, শুধু কান্না করে যায়। রাজ অস্থির হয়ে ওঠে। মেহরিন কাঁদতে কাঁদতে বলে, অনেক ভালোবাসি আপনাকে কবি সাহেব, অনেক 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 ভালোবাসি। রাজ থেমে যায়। মেহরিনের মুখ তুলে নিজের দু হাতে আড়ালে নিয়ে আদুরে সুরে বলে, কি হয়েছে আমার বউটার, এত কান্না কেন করছে আমার বউটা? আমার বউটা কি জানে না তার চোখের পানি মানে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়? এটা জেনেও আমাকে কষ্ট দিচ্ছে আমার বউ আমাকে। এটা কি ঠিক বউ বলো? রাজের এমন আদরে কথা শুনে মেহরিন হেসে ফেলে। রাজও হেসে ফেলে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে মেহরিনকে। অনেকক্ষণ ওভাবেই থাকে। তারপর রাজ হঠাৎ করে বলে, আমার বউয়ের রাগ উড়ে গেল কেমন করে? আমি তো ভাবছিলাম বউয়ের রাগ ভাঙতে ভাঙতে আমি বুড়ো হয়ে যাব। হলে হবেন, তাতে কি সমস্যা? আমার জন্য বুড়ো হতে প্রবলেম কোথায়? নাকি সারা জীবন এমন তাগড়া যুবকেই থাকতে চান যাতে মেয়েরা নজর দেয়? আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার সব মেয়েদের আমি লামিয়ার মতো বোন আর মামুনির মতো মামুনির চোখে দেখি। মেহরিন মুখ ঝামটা দেয় আর রাজ বলে, এই বউ, এই তুমি আমার সামনে মুখ ঝামটা দিও না। কেন? আমার চুমু খেতে মন চায়। বলে মেহরিনের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। মেহরিন আজ আর বাধা দেয় না, নিজেও সঙ্গ দেয় রাজকে। বেশ কিছু সময় এভাবেই কেটে যায়। তারপর রাজ মেহরিনকে ছেড়ে দেয়। মেহরিন দু হাত ধরে বলে, বউ, আমার একটা আবদার রাখবা? মেহরিন মাথা নাড়ে। তোমার কোলে মাথা রেখে আমাকে একটু শুতে দিবে? মেহরিনের চোখে পানি চলে আসে এই সামান্য একটা কথা, কিন্তু মেহরিনের মনে অনেক বড় একটা আঘাত হানে। কি অবুঝ আবদার! এই আবদার কি করে মেহরিন ফিরিয়ে দেবে? আধার কেটে যেমন আলো আসে, তেমনি রাতে সেদিন আসে। আর এভাবেই শুরু হয় একটি নতুন দিনের শুরু। আজ রাজ আর মেহরিনের রিসেপশন। বাড়ির চারপাশে সাজসজ্জ রব। অতিথি আসার প্রস্তুতি চলছে পুরোদমে। সকালে খুব ভোরে মেহরিন উঠে পড়ে। রান্নাঘর থেকে শুরু করে ঘরের প্রতিটা কোণ সে নিজের হাতে গোছাতে থাকে। তবুও আজ তার মনটা যেন অন্য কিছু খুঁজছে। রাজের দিকে তাকিয়ে সে বায়না ধরে, আমি পার্লারে যাব, আমার রিসেপশন আমি নিজের মতো সাজবো। পার্লারের লোক তো বাসায় আসবেই, তোমাকে সাজাবে ঠিকঠাক মতো। না, আমি যাব মানে যাবই। রাজ বোঝে এই রাগী বউয়ের সাথে তর্ক করে লাভ নেই। শেষে সে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয়। তাহলে অন্তত চুমকির সঙ্গে যেও, একা নয়। মেহরিন মাথা নাড়ে আর রাজ হাসে। বউয়ের কাছে আমি একেবারেই বিরল প্রজাতির প্রাণী। এই আল্লাহর বান্দি যেভাবেই হোক আমাকে ছলে বলে কৌশলে ঠিক নিজের বশ করে ফেলে। কিন্তু মেহরিন তখন অন্য পরিকল্পনায়। সে চুমকিকে কিছু না বলে সরাসরি চলে যায় এক জায়গায়, রেদওয়ান তালুকদারের অফিসে। রেদওয়ান তালুকদার রাজনীতির মুখোশের ঢাকা এক ভয়ঙ্কর পিশাচ। এখনও জানে না আজ তার ভাগ্যে কী লিখে রেখেছে। মেহরিন ভিতরে যায়। রেদওয়ান খুশি হয়ে বলে, আরে মেহরিন আম্মু, এসো, বসো বসো। মেহরিন চেয়ারে বসে, চোখে তীব্র ঘৃণা নিয়ে তাকায়। এই লোকটার চেহারায় যে এত কুৎসিত রূপ লুকিয়ে আছে সেটা মেহরিন স্পষ্ট দেখতে পায়। মনে মনে সে বলে, এই লোকটাকে যদি এখনই টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারতাম। মুখে বলে, হৃদ ভাই আমাকে কেন বিয়ে করলো না আঙ্কেল?
রেদওয়ান তালুকদার দুঃখ নিয়ে বলে, জানি না আম্মু কেন যে এমন করলো সেটাই বুঝতে পারছি না। আপনার ওই নোংরা মুখে আমায় আম্মু বলবেন না রিত ভাইয়া, আপনার মতো জানোয়ার হয়নি, এটাই অনেক। মেহরিন, এই আওয়াজ নিচে। আপনার মতো ধর্ষক, বিশ্বাসঘাতক, প্রতারক, বেঈমানদের উঁচু গলা মানায় না। আমার শাশুড়ি ভুল করেছিল যখন আপনাকে মানুষ ভাবার ভুল করেছিল। আপনি যখন তার সম্মানে আঘাত করেছিলেন তখনই আপনার মাথা কেটে ফেলার দরকার ছিল, কিন্তু আফসোস তখন আমার শাশুড়ি অসুস্থ ছিল আর সেই সুযোগটাই আপনার মতো মানুষ নিয়েছিল। রেদওয়ান চুপ, চোখে রাগ, হতাশা আর ভয় একসাথে মিশে যায়। মেহরিন চেয়ারে পা তুলে বসে বলে, বলুন, রাজের ছোট বোন কোথায়? কোথায় রেখেছেন তাকে? বেরিয়ে যাও এখান থেকে, সে ফুস করে বলে। আরে বাহ, আমার শ্বশুরের সাম্রাজ্য থেকে আমাকে বের করে দিচ্ছেন। সামান্য একজন কর্মচারী হয়ে প্রস্তুত থাকুন রেদওয়ান তালুকদার, আপনার পতনের দিন খুব কাছে। আর এই খেলায় আমি থাকবো আমার স্বামীর পাশে। বলে সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়, মাথা উঁচু করে, চোখে আগুন। মেহরিন দরজা ঠেলে বেরিয়ে এলো, ঠোঁটে এক অদ্ভুত হাসি, চোখে যেন কোনো জটিল পরিকল্পনার ছায়া। চারপাশটা নীরব, ঠিক যেমনটা সে চায়। একটু হেঁটে সামনে গিয়ে কাউকে ফোন দিল। কয়েক মুহূর্তের মধ্যেই এক তরুণ ছেলেটি ছুটে এলো। যা আনতে বলছি আনছিস? মেহরিন জিজ্ঞেস করলো, ছেলেটি মাথা নেড়ে সায় দিল। ভালো, এখন যা। তারপর মেহরিন ফিরে গেল ভিতরে, কিন্তু সোজা ভিতরে নয়, গন্তব্য ছিল পার্কিং এরিয়া। এমনভাবে ঢুকলো যেন সিসিটিভিতে তাকে দেখা না যায়। সেখানে গিয়ে ধীরে সে তার ব্যাগটা খুলল। এক চিলতে শয়তানি হাসি খেলে গেল মুখে। চারপাশে সতর্ক চোখে তাকিয়ে দেখলো কেউ দেখছে না। তারপর গিয়ে একটা দেওয়ালের পেছনে কিছু একটা লাগিয়ে দিল। সেই মুহূর্তে তার ঠোঁটে ফুটে উঠল রহস্যময় এক হাসি। কাজটা শেষ করে মেহরিন বেরিয়ে এলো যেন কিছুই হয়নি। সরাসরি চলে গেল পার্লারে, যেখানে পৌঁছে চুমকিকে ফোন দিয়ে বলল, তুই ওখানে চলে আয়, আমি বসে আছি। মেহরিন বসে আছে স্টেজে। আজ তার পরনে একটি নীল লেহেঙ্গা, নরম জ্যোৎস্নার মতো উজ্জ্বল। গলায় রাজের উপহার দেওয়া সেই নেকলেস, নাকে সেই রাজের দেওয়া নাকফুল, হাতে সোনার চুড়ি আর কপালে টিকলি। বাড়ি ভরে উঠেছে অতিথিত্বে। কেউ বলছে নতুন বউ তো একেবারে পরিমতো। মেহরিন হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে, সবাই উপহার দিয়ে যাচ্ছে। মেহরিন সেগুলো কুলসুমের হাতে দিচ্ছে, কুলসুম আবার সেগুলো গুছিয়ে রাখছে। এক সময় এসে পৌঁছালেন আকরাম চৌধুরী, ফয়জা চৌধুরী এবং আরশ। আফরা এখনও আসেনি, সে আসবে মেহবুবাদের সঙ্গে। আকরাম চৌধুরী এসে মেহরিনকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ফুপা, তুমি কেমন আছো? ভালো আছি আম্মু। তার কথার মাঝেই ফয়জা চৌধুরী এসে বললেন, আমার আম্মাজানটা কেমন আছে? মেহরিন ফুপিকে জড়িয়ে ধরে বলল, তোমার আম্মাজান অনেক অনেক ভালো আছেন। ফয়জা হেসে উঠলেন। আরশ দাঁড়িয়েছিল একটু দূরে, হঠাৎ হেসে টিপ্পনি কাটল, এখন তো দেখছি অনেক ভালো আছিস, অথচ 2 দিন আগে তো বলেছিলি তুই কিছুতেই বিয়ে করবি না। আমার ভাইটারে কি মারটাই না মারলি? তারপর খানিকক্ষণ থেমে বলল, আচ্ছা, তোরা তো জোর কোথা থেকে বলতো? তুই কি সিমেন্ট বালির খাস নাকি? ভাইয়া, সবাই হেসে উঠল আরশের কথায়, যেন চারপাশটা আনন্দে ভরে গেল। আরশের মজার কথাই মাঝখানে হঠাৎ মেহরিন সামনে এগিয়ে এসে এক থাপ্পড় দেয় কাঁধে। ভালো করেছি, মেরেছি। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মেহরিন হেসে বলে, জামাই পেটানো আমার ছোটবেলার স্বপ্ন ছিল, বুঝছো? আর এখন সেটা পূরণ করছি। চারপাশে হো হো করে হাসি ফেটে পড়ে। সব সময় তো জামাইরা বউকে মারে, আমার বেলায় উল্টো হবে, আমি মারবো জামাইকে। তোমার ভাই অনেক কষ্ট দিয়েছে আমায়, আবার যদি দেয় আবার মারবো, মেরে হাড়গোড় ভেঙে দিব, বুঝলা? এই কথা শুনে ফয়জা চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, না মা, এগুলো বলা ঠিক না। আমার ভাই কি খেয়েছিল রে যে তোর প্রেমে পড়েছিল? ভাইয়ের জন্য এখন আমার দুঃখ লাগছে। শেষমেশ কিনা ওর কপালে একবারে তোর মতো জল্লাদ বউ। ভেরি স্যাড, আমার বেরি বেরি দুঃখ হইতেছে আমার ভাইটার জন্য। তোর থেকে তো রিনা খানও তা অনেক ভালো ছিল। অদ্ভুত, জামাই মারে না। তোমার এত কষ্ট হচ্ছে আমার জামাইয়ের জন্য, তাই না? দোয়া করলাম তোমার কপালেও যেন আমার মতো একটা জুটে যায়। যাও, এখন আমার জামাইয়ের জন্য দুঃখ না করে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। যাও যাও। না, এটা হতেই পারে না।
সে কপালে হাত দিয়ে নাটক শুরু করে। তার কান্না দেখে সবাই হেসে ফেলে। মেহরিন হেসে বলে, ফুপি, আব্বু আম্মু কখন আসবে? ওরা চলে আসবে, ভাইজান তো বললো বের হয়ে গেছে। এই মুহূর্তে নামলো রূপা বেগম, পরনে সাদা কাজ করা শাড়ি। তাকে দেখে আকরাম চৌধুরী এগিয়ে গিয়ে বলেন, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনারা কেমন আছেন? ফাইজা চৌধুরী জড়িয়ে ধরে বলেন, কেমন আছিস ছোট? ভালো আছি আপা, তুমি কেমন আছো? ভালো রে। বললেন ফাইজা। ঠিক তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে নামলো লামিয়া, পরনে কালো রঙের বারবি ডল জামা, যেন দেখতে একেবারে চোখ লেগে থাকা মিষ্টি একটা পুতুল। নেমেই সে বলে উঠল, বাহ, সবার তোর ওদের জন্যই বুঝি, আমি বুঝি কেউ না। সবাই হেসে উঠল। আকরাম চৌধুরী ওকে জড়িয়ে ধরে বললেন, আমার ছোট ভাইয়ের শেষ চিহ্ন তুই। কেমন আছি আমার আম্মাজান? আলহামদুলিল্লাহ বড় বাবা, তুমি কেমন আছো? আকরাম চৌধুরী হেসে মাথা নাড়লেন, আরও সাঁ করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। সবার চোখে না পড়লেও মেহরিনের চোখে পড়ে গেল বিষয়টা। মেহরিন হাসতে হাসতে লামিয়ার হাত ধরে বলে, লামু এসো তো, তোমাকে একটু কালো টিকা পরিয়ে দিই, যাতে কারোর নজর না লাগে। কেন ভাবিমণি, আমার আবার কার নজর লাগবে? কত মানুষ আছে বলো, আমার মিষ্টি ননদিনীকে দেখে যদি কারোর হার্টবিট বেড়ে যায়। আরে যাও, তুমি যে কি বলো। বলে লামিয়া দৌড়ে পালাতে গেল। আর তখনই ওর সঙ্গে ধাক্কা খেয়ে আড়স পড়ে গেল। একটুও না লাগতেই গিয়ে সে মাটিতে ধপ করে পড়ে গেল, মুখে চিৎকার। ও মা গো, ও মা গো, মরে গেলাম গো। সরি, আমি খেয়াল করিনি। আপনার কি লেগেছে? বলে হাত বাড়িয়ে দিল উঠতে সাহায্য করতে। সবাই হাসে এমন নাটক দেখে। আর মেহরিন তো হেসে গড়াগড়ি খায়। আরস লামিয়ার হাত ধরে উঠে বলল, লাগবে কেন? আমি হইলাম জেন্টলম্যান, এইসব ধাক্কায় আমার কিছু হয় না। তাহলে পরেই মাগো বাবা বলে চিৎকার করলেন কেন শুনি? আর সাথে কলার ঠিক করতে করতে বলল, মন চাইলো বলে ডাকলাম। একটু মা বাবার নাম নেওয়ায় কি এমন দোষের? বলে আরস আলতো করে লামিয়ার কপালে একটা টুকা দিয়ে বলে, না হে। বলে চলে গেল হেসে হেসে। লামিয়া হতবাক হয়ে মাথায় হাত দিয়ে রইল। এই ছেলেটা কি বলে গেল। পাশে সবাই বুঝে গেল আরুষ আবার মজা করলো। হাসতে লাগলো সবাই, নিজেদের গল্পে ব্যস্ত হয়ে পড়ল। মেহরিন হেসে লামিয়ার পাশে এসে বলল, ওর কথা কানে নিও না, প্রেমের ভূতে ধরেছে মনে হয়। কি বলছো তুমি? ওই যে একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডোবে না, ওর হয়েছে এমন অবস্থা। এই বলে হেসে ওঠে। লামিয়াও জিজ্ঞেস করে, সত্যি প্রেমের মরা জলে ডুবে না? এসব কথা তোমার মাথায় ঢুকবে না আমার বোকা ননদিনী। তুমি আমাকে বোকা বললে ভাবিমণি? না না না, তুমি তো সর্বজ্ঞানী বুদ্ধির ডিম। বুদ্ধির ডিম হয়? হয়তো একদিন তোমাকে বুদ্ধির ডিম ভেজে খাওয়াবো, কেমন? লামিয়া বলে, আচ্ছা। এটা শুনে মেহরিন আরও জোরে হেসে ফেল। সে চোখে জল এসে গেল। লামিয়া তাকিয়ে থাকে মেহরিনের দিকে, মুগ্ধ হয়ে বলে, তোমার হাসি খুব সুন্দর ভাবিমণি। তোমার এই সুন্দর হাসিটা দেখার জন্য যদি আমাকে বুদ্ধির ডিম বাজি খেতে হয়, তাহলে আমি রোজ খেতে রাজি। মেহরিন লামিয়াকে জড়িয়ে ধরে, আবারও হেসে ওঠে। ঠিক এমনই একটা সময় বাড়িতে প্রবেশ করলো ফিরোজ মির্জা, মালিয়া মির্জা, মাহির, মেহবুবা, চুমকি আর আরফা। চুমকি দূর থেকে বলল, কি ব্যাপার ভাবি ননদ, কি নিয়ে তো হাসাহাসি হচ্ছে শুনি? মেহরিন আর লামিয়া ওদের দিকে তাকিয়ে এগিয়ে এলো। মেহরিন বলল, এতক্ষণে আসার সময় হলো তোমাদের? মালিয়া মির্জা মেহরিনকে জড়িয়ে ধরে। ফিরোজ মির্জা মায়া ভরা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। চুমকি পাশে দাঁড়িয়ে রইল। মেহবুবা আর আরফা এসে মেহরিনকে জড়িয়ে ধরল। মেহরিনও ওদের শক্ত করে জড়িয়ে ধরল। ভীষণ মিস করছিলাম তোদের। আমি বরং চলে যাই, কেউ তো আমাকে বার্তা দিচ্ছে না। মেহরিন হেসে গিয়ে আদরে ছোট ভাইটাকে জড়িয়ে ধরল। এই 2 দিনে তোমাকে অনেক মিস করেছি আপু। কেমন আছিস? ভালো নেই আপু, তোকে ছাড়া ভালো লাগে না। মেহরিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল ছোট ভাইয়ের কথায়। তখন পাশে দাঁড়িয়ে থাকা লামিয়া বলল, এই যে আমার ছোট বিআই সাহেব, মন খারাপ হলেই চলে আসবেন, তাও মন খারাপ করবেন না, কেমন? ঠিক আছে বিয়ান সাহেবা। সবাই হেসে ফেলে। এক একে সবাই ভেতরে চলে আসে। তবে বাড়ির সবাই একসময় খেয়াল করলো রাজার লাবিব নেই। মালিয়া মির্জা মেহরিনকে জিজ্ঞেস করলেন, কি রে জামাই কই, দেখতেছি না যে?
একটু কাজে গিয়েছে, সময় মতো চলে আসবে। ঠিক তখনই রাজ, লাবিব আর আরস ঘরে ঢুকে। রাজ প্রবেশ করেই শ্বশুর শাশুকে সালাম করে। সবাই তার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে লাবিব চুপিসারে মেহবুবার পেছনে গিয়ে দাঁড়ায়। তার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওই লেদা বাচ্চা, কেমন আছো? এমন আচমকা ডাক শুনে মেহবুবা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। আপনার সমস্যা কি? আর লেদা বাচ্চা মানে কি? বাদর কোথাকার? আমি বাদর? হ্যাঁ, শুধু বাদর না, গাছে উল্টো হয়ে ঝুলে থাকা বাদর। আমি বাদর, তাই না? যদি বাদরামি শুরু করি নিতে পারবে? মানে? মানে বলেই সামনে এগোতে থাকলো। মেহবুবা বুঝে যায় পরিস্থিতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই দ্রুত সরে যায় এবং চুমকিও মেহরিনের কাছে চলে আসে। লাবিব সেটা দেখে হাসতে হাসতে উপরের দিকে চলে যায়। রাজ এদিকে সবার সঙ্গে কথা শেষ করে বলে সে একটু ফ্রেশ হয়ে আসছে। সবাই মাথা নাড়ে, কিন্তু রাজ মেহরিনের দিকে একবারও তাকায় না, যেন সে আছে কি নেই কিছুই বোঝে না। মেহরিন হতবাক হয়ে মনে মনে বলে, কি ব্যাপার, একবারও তাকালো না? এমন ভাব করছে যেন আমি এখানে নেই। ব্যাপারটা কি? একটা চিন্তার ছায়া ফুটে ওঠে মেহরিনের। সবাইকে বলে সে আসছে বলে রাজের পিছু পিছু হাঁটা শুরু করে। ঘরে গিয়ে দেখে রাজ ওয়াশরুমে। মেহরিন কাবার্ড খুলে জামা কাপড় বের করে রাখে, তারপর চুপচাপ বসে থাকে। 10 মিনিট পর রাজ বেরিয়ে আসে। শরীরে শুধু টাওয়াল, মাথা থেকে এখনও পানি পড়ছে। শরীরের প্রতিটি পানি ফোঁটা মুক্তোর মতো ঝলমল করছে। জিম করা শরীর দেখে মেহরিনের শরীর বেয়ে ঠান্ডা স্রোত নামে, গলা শুকিয়ে যায়। কি ব্যাপার, এমন চোরের মতো তাকাচ্ছ কেন? কই, আমি তো কিছু দেখছি না। আর আপনি এত নির্লজ্জ কেন? শুধু টাওয়াল পরে চলে আসলেন, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তাই না? বউয়ের সামনে লজ্জা পায় কাপুরুষ, আর আমি অবশ্যই কাপুরুষ নয়, আমি হলাম বীর পুরুষ, তাই বউয়ের সামনে লজ্জা পাই না। তুমি চাইলে তো আমি টাওয়েলটাও খুলে ফেলতে পারি। কি বলো, খুলবো? দু চোখ ঢেকে বলে, ছি। রাজ হাসে। রাজের হাসির শব্দের সঙ্গে মেহেরিন চোখ থেকে হাত নামিয়ে নেয়। মেহেরিন তাকায় রাজের দিকে, অ্যাডামস অ্যাপেলের দিকে। রাজ যখন কথা বলে তখন অ্যাডামস অ্যাপেল ওঠানামা করে। তা দেখে মেহরিন ঢুক গিলে। শরীরে কেমন একটা শক্ট লেগে যায়। মেহরিন কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কাপড় বের করে রেখেছি, আপনি রেডি হয়ে আসুন, আমি যাচ্ছি। রাজ এগিয়ে এসে মেহরিনকে ধরে বলে, কাপড় বের করেছো? তাহলে পরিয়ে দাও। মানে? পরিয়ে দাও। আপনার মাথা খারাপ? হ্যাঁ, একদম খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো। মাথা কাজ করছে না, তোমাকে দেখে এরকম হচ্ছে। রাজ মেহরিনের হাত নিয়ে বুকের বাঁ পাশে রাখে। দেখো আমার হার্টবিট, এটাও আমার কথা শুনছে না। দেখো কত জোরে বিট করছে। মেহরিন অবাক। রাজের শরীর কাঁপছে, হার্টবিট দ্রুত বিট করছে। মেহরিন চুপ করে তাকায় রাজের চোখে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। মেহরিন বলে, আমাকে ডাকছে ওরা, আমি যাই। রাজ নেশাগ্রস্তের মতো বলে, পালাতে চাইছো আমার থেকে? মেহরিন রাজের কানে ফিস ফিস করে বলে, সাজেকে কি বলেছিলেন মনে নেই? আমি আপনাকে সাজেকেই ধরা দিব। বলে দৌড়ে চলে যায়। রাজ বুক চেপে বলে, আমার বউ আমাকে তৃষ্ণার্ত রাখতে ভালোবাসে। এটা বলেই বিছানায় ধপ করে শুয়ে পড়ে। মেহরিন চলে যায়নি, দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাজের কথা শুনে তারপর হাসতে হাসতে মেহরিন নিচে নেমে আসে। মেহরিনকে দেখে লাবিব বলে, ভাবি, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। লাবিব ইঙ্গিত করে একটু সাইডে চলতে। দুজন সরে আসে। তুমি আজ রেদওয়ান তালুকদারের অফিসে গিয়েছিলে? এই খবরও পৌঁছে গেছে? তুমি তো জানো তোমার জামাই কেমন। হ্যাঁ গিয়েছিলাম। খারাপ কিছু বলেনি তো তোমাকে? তোমার কি মনে হয় কেউ তোমার ভাবিকে কিছু বলবে আর সে ছেড়ে দেবে? তাও ঠিক, কিন্তু কিছু বলেনি তো। সুযোগই পাইনি। লাবিব হাসে। মেহরিন চলে যায় চুমকিদের কাছে, কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই রাজ নামে। সাদা শার্ট, তার উপরে নীল কোট আর নীল প্যান্ট, বুক পকেটে লাল গোলাপ। মেহরিন তখন চুমকি, মেহবুবা আর লামিয়া আর আফরার সঙ্গে গল্পে মেতেছিল। হঠাৎ চুমকি চোখের ইশারায় বলল, তোমার কবি সাহেবরে তো আজ পুরাই ঝাক্কাস লাগতেছে। মেহরিন মুখ ফিরিয়ে রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হায় মাশাআল্লাহ। এই বলে বুকের পাশ দিয়ে 2 হাত দিয়ে পড়ে যাচ্ছিল প্রায়। চুমকি, মেহবুবা, লামিয়া আর আরফা মিলে ধরে ফেলে ওকে। সবাই হেসে ওঠে। লামিয়া বলে, আয় হায়, আমার ভাবিমণি তো ভাইজানরে দেখেই কুপোকাত। রাজ তাদের হাসাহাসি দেখে কপাল চুলকে হেসে ফেল। তারপর মেহরিনের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, চলুন ম্যাডাম।
মেহরিন রাজের হাত ধরে ওর সঙ্গে এগিয়ে যায়। রাজ ওকে নিজের ব্যবসা পার্টনার আর কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়। ঠিক তখনই লাবিব এসে বলে, কি ব্যাপার, সবাই এমন চুপচাপ কেন? আপনি কি একটু গান বাজানোর ব্যবস্থা করলেন না? এটা কি রিসেপশন পার্টি নাকি মরা বাড়ি? ও আচ্ছা, এই ব্যাপার। এ বলে একটা গান ধরে। একে তো রূপের আগুন, তার উপর আবার আপনার ফাগুন দ্বিগুণ। মনের দয়া মায়া সব কি আপনারা ঢঙ্গি ব্যাগে রেখেছেন? আপনি দেখতে কিন্তু ঝাক্কাস, শুনেছি নাচেন ভালো। তবে আজকের দিনে ডান্স ফ্লোর কেন থাকবে খালি? বিয়ান সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি। প্রাণ খুলে নাচেন আপনি, হ্যাপি বিটে গান ছাড়ছি। লাবিব গান শেষে বলে, আবার আপনার পালা মিস লেদা বাচ্চা। মেহবুবা ওকে ধাক্কা দিয়ে বলে, চুপ। তারপর নিজেও একটা গান ধরে। গান শেষে লাবিবের দিকে তাকাই। লাবিব কেমন করে যেন তাকিয়ে থাকে। কি হইল মিস্টার বাদর? তোমারে গান গাইতে বললেই তুমি এমন একটা গান গাও, আমার কিডনি, হার্ট, লিভার, ফুসফুস সব লক হইয়া যায়। সবাই হেসে ফেলে। তখন লাবিব ঘোষণা দেয়, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন একটা কাপল ডান্স হবে। হর্ষধ্বনি ওঠে চারপাশে। রাজ, মেহরিন, লাবিব, মেহবুবা স্টেজে ওঠে। এক হিন্দি গানে সবাই ডান্স করে। আর লামিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। তাহলে আমাদেরটা হইয়া যাক। অবশ্যই। 3 জোড়া কাপল একসঙ্গে পারফরমেন্স করে হিন্দি গানের নাচে। তারপর লামিয়া বলে, এখন ভাই বোনদের একটা স্পেশাল ডান্স চাই। তারপর শুরু হয় একটা দুর্দান্ত ভাই বোনের ডান্স, যেখানে রাজ, লাবিব, লামিয়া 3 ভাই বোনের একটা হিন্দি গানে নাচ। তারপর 3 জন মিলে একটা ডান্স পারফরমেন্স করে লাবিব ও মাহির ও আরশ সবাই মেতে ওঠে হাসিতে, নাচের আড্ডায়। মেহরিন, রাজ পাশাপাশি বসে আছে স্টেজে। হঠাৎ মেহরিন মিষ্টি হেসে বলে, কবি সাহেব। বউজান, বুম। এটা কি হলো? সারপ্রাইজ আপনার জন্য, আপনার বউয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট। তো গিফট কই? মেহরিন লাবিবকে ডাক দিয়ে বলে, টিভি অন করো। লাবিব টিভি অন করতে নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ভেসে ওঠে, যেখানে একজন মেয়ে নিউজ বলছে, টপ বিজনেসম্যান রিদওয়ান তালুকদারের অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ। রাত 8টার দিকে অফিস ছুটির পরে ঘটে যায় ঘটনাটি। 7তলা ভবন সম্পূর্ণ বিধ্বস্ত। ভাগ্যক্রমে কোনো কর্মচারী মারা যায়নি, কারণ বিস্ফোরণটি হয় অফিস ছুটির পরে, তাই ভাগ্যক্রমে কোনো কর্মচারী কোনো ক্ষতি হয়নি। তবে 7তলা ভবনটি আর নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। সবাই স্তব্ধ। লাবিব আর রাজ দুজনে চমকে মেহরিনের দিকে তাকায়। মেহরিন শুধু একটা রহস্যময় হাসি দেয়। লাবিব মনে মনে বলে, যেমন জামাই তেমন বউ, দুজনেই ভয়ঙ্কর। আল্লাহ গো, কি ভয়ঙ্কর মেয়ে ভাবা যায়। দেখতে একদম আলাভোলা খ্যারের পালা, আর এই মেয়ে নাকি এসব করছে। বউ, তুমি সারপ্রাইজটা পছন্দ হয় নাই? একদম, তুমি তো আমার থেকেও ভয়ঙ্কর বউ। গ্যাংস্টার বউ হইছি, ভয়ঙ্কর না হলে চলবে? রাত ঠিক 12টা। আকাশে তারা জ্বলছে, চারপাশ নিস্তব্ধ। আত্মীয় স্বজন সবাই বাড়ি চলে গেছে। ছাদের এক কোণে বসে আছে 3 জন, মেহরিন, রাজ আর লাবিব। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ লাবিব বলে উঠল, ভাবি, তুমি কিভাবে সব ম্যানেজ করলে বলো তো? মেহরিন কিছু বলে না, শুধু মুচকি হাসে। লাবিব অবাক চোখে তাকিয়ে বলে, তুমি আর ভাই একেবারে এক কপি। ভাই কোনো প্ল্যান করলে সেটা যেমন সাফল্য ছাড়া থামে না, তুমি আর এক কাঠি সরেস। কিন্তু এত কিছু একা ম্যানেজ করলে কি করে? সেটাই তো ভাবছি। আচ্ছা, তুমি বুমটা পেলে কোথায়? মেহরিন এবারও কিছু না বলে শুধু মুচকি হেসে ওঠে। তারপর হঠাৎ বলে, এটাই তো শেষ না, আরেকটা সারপ্রাইজ আছে, ওয়েট অ্যান্ড সি। আবার কি সারপ্রাইজ? মেহরিন হাসি, ফোন বের করে সময় দেখে। তারপর কাউকে কল দেয়, বলে, কিরে, মিশন সাকসেসফুল? ওপাশ থেকে কি বলা হয় সেটা শোনা যায় না, শুধু মেহরিন হাসি মুখে বলে, ওয়েল ডান। তারপর রাজার লাবিবের দিকে তাকিয়ে বলে, 1 2 3 ধামাকা। রাজার লাবিব চমকে ওঠে। একে অপরের মুখের দিকে তাকাই, তারপর আবার মেহরিনের দিকে তাকায়। মেহরিন উঠে দাঁড়িয়ে কান ধরে, মে তেরা দুশ্মন দুশ্মন তু মেরা, মে না গিন্তু সপেরা। ব্রো, ভাবি কি পাগল হয়ে গেছে? আর একবার আমার বউকে পাগল বললে তোকে পাবনায় রেখে আসবো, টিকিট ছাড়াই।
থাক, আর কিছু বলবো না। কিন্তু এক কাজ করো, ভাবিকে জিজ্ঞেস করো তো, এই ধামাকাটা আসলে কি ছিল? বউ, তুমি আবার কি ধামাকা করেছো? তাড়াতাড়ি বলো, নইলে টেনশনে আমার কিডনি লক হয়ে যাবে। ফোন চেক করুন। রাজ আর লাবিব ফোন বের করে দেখে একটা ভিডিও পাঠানো হয়েছে। ভিডিওটা চালিয়ে দেখে ওদের চোখ ছানা বড়া। ভিডিওটিতে সাইম সাহেবকে দেখা যাচ্ছে যে একটি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। সেই ভিডিও পুরো নেট দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। দুজন একসাথে বলে ওঠে, ও নো। মেহরিন উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসিতে রাজ আর লাবিবও হেসে ফেলে। মেহরিন বলে, গিফট কেমন লাগলো আপনাদের? গিফট পেয়ে আপনাদের অনুভূতি কেমন বলুন? ভাবি, তুমি যা দিয়েছো না। মনবিম, তুমি এত কিছু কবে করলে? এটাই তো শুরু। ওদের মান সম্মান, অহংকার, আহমিকা আমি মেহরিন শিকদার মাটির সাথে মিশিয়ে দিব। ওদের রাস্তায় নামিয়ে আনবো। ওদের পাপের শাস্তি ওদের পেতে হবে। আপনাদের শৈশব কেড়ে নেয়ার শাস্তি তাদের পেতেই হবে। আপনাদের মা বাবার আদর থেকে বঞ্চিত করেছিল যারা, তাদের শাস্তি পেতে হবে। সবকিছু থাকার পরেও আপনারা যাদের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছেন, তাদের শাস্তি পেতে হবে। সবকিছু হিসাব ওদের দিতে হবে। লাবিব গর্বিত চোখে তাকেই মেহরিনের দিকে। রাজ একেবারে স্তব্ধ। মেহরিন এবার এগিয়ে এসে রাজের দুহাত ধরে বলে, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখ দুঃখের সাথী। আপনার খুশি মানেই আমার খুশি, আপনার দুঃখ মানেই আমারও ব্যথা, আপনার প্রতিশোধ মানে আমারও প্রতিশোধ। আপনি একা না কবি সাহেব, আপনার মুনবিম, আপনার বউ, আপনার আরিওনা আপনার পাশে আছে, আর সারা জীবন পাশে থাকবে ইনশাল্লাহ। রাজ জড়িয়ে ধরে মেহরিনকে। লাবিব চোখ মুছে হেসে ছাদ থেকে নেমে যায়। মনে মনে বলতে থাকে, জীবনসঙ্গী তো এমনই হওয়া উচিত, যে সব অবস্থা স্বামীর পাশে থাকে, আমার ভাবিরই মতো। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে কানে কাছে ধীরে ধীরে বলে উঠল, আজ আবার তুমি প্রমাণ করে দিলে আমি ভুল মানুষকে ভালোবাসিনি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে শুধু আমার ভালোবাসা নয়, আমার বিশ্বাসের জায়গা, আমার আস্থার ঘর। সে আমার জান পাখি, আমার মুনবিম, আমার আরিওনা, আমার বউ। অনেক ভালোবাসি তোমায় বউ। আমিও ভালোবাসি আপনাকে জামাই জান। আপনি আমার কবি সাহেব, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমার জীবন মরণের সাথী। এক গভীর আবেগময় মুহূর্ত। দুজনের নিঃশ্বাস একসুরে মিশে যায়। একটু পর মেহরিন আস্তে করে মুখ তুলে রাজের বুক থেকে আর বলে, জানেন কবি সাহেব, আপনার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? কি? মেহরিন দুহাত তুলে দেয়, যেমন বাচ্চারা কোলে ওঠার জন্য হাত বাড়ায়। রাজ হেসে বলে, বাচ্চা কোলে নেবার বয়সে যদি এমন বাচ্চার মাকে কোলে নিতে হয়, তা আবার যেই সেই রকমের না, একেবারে ডেঞ্জারাস। ঠান্ডা মাথায় 70-12টা বাজিয়ে দেয় এমন বাচ্চার মা। ধুর, আনরোম্যান্টিক বেটা, মুডটাই নষ্ট করে দিল। রাজ হেসে পেছন থেকে জড়িয়ে ধরে দুহাত রাখে মেহরিনের পেটে। শুধু রাখে না, হাত দিয়ে এলোমেলোভাবে ছুঁয়ে দেয়। মেহরিন কেঁপে ওঠে, কবি সাহেব, আপনি আমার কথা শুনছেন না কেন? রাজ এবার মেহরিনকে নিজের দিকে ফিরে মুখে দুহাত রেখে বলে, শুনছি না বুঝি, তুমি তো বললে আমি আনরোম্যান্টিক। একটু দেখালাম আনরোম্যান্টিক কি করে রোমান্টিক হয়। চুপ, আমার কথা আগে শুনেন। রাজ মুচকি হেসে হালকা কামড়ে দেয় মেহরিনের আঙ্গুলে, তারপর বলে, শুনছি ম্যাডাম। এইভাবে ম্যাডাম ডাকবেন না, আমার কেমন কেমন লাগে। রাজ দুষ্টু হাসি মুখটা মেহরিনের কানের কাছে এনে ফিস ফিস করে বলে, কেমন কেমন লাগে বৌজান? মেহরিনের কান গরম হয়ে ওঠে। সেও রাজের কানে কানে বলে, সেটা এখন বলবো না, সাজেকে গিয়ে বলবো কেমন? রাজ হঠাৎ শিশুদের মতো করে বলে, বউ। মেহরিন হেসে তার কপালে ঠোঁট ছোঁয়, তারপর কপালে কপাল ঠেকিয়ে বলে, আহারে আমার বউ পাগল জামাইটা। অবশ্যই আমি বউ পাগল। এমন বউ পেলে পাগল না হয়ে উপায় আছে? মেহরিন রাজেনাকে হালকা কামড় দেয়। রাজ বলে, সব সময় আমার কাজটা তুমি করো। তাই বুঝি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমি তোমার বউ আর তুমি আমার জামাই। এই দেখো, যেমন তুমি আমায় খেয়ে দিলে, যেখানে আমার তোমাকে। ছি, কি ভাবেন আপনি এসব? আচ্ছা বলো তো, আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনার কবিতা, যেটার প্রেমে পড়ে আমি হারিয়ে গেছিলাম, যার মায়ায় পড়েছি অনেকভাবে। রাজ আরেকটু পিছিয়ে যায়। মেহরিন আবার বলে, আর 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 এই খেলার ছলে মেহরিন এগোচ্ছে। রাজ পেছাতে পেছাতে গিয়ে ঠেকে দেওয়ালে। মেহরিন আবার রাজের সামনে এসে দুহাত বাড়িয়ে দেয়। রাজ তাকে কোলে তুলে নেয়। মেহরিন রাজের চোখে চোখ রেখে বলে, আর আপনারই এটা।
সে আঙ্গুল রাখে রাজের কপালে, তারপর কপাল থেকে শুরু করে আঙ্গুল নামিয়ে আনে নাকে, তারপর থামে গলায়, সেই উঁচু অংশে যাকে অ্যাডামস অ্যাপেল বলে ঠিক তার উপরে। এই জায়গাটা খুব পছন্দ আমার। রাজ ধীরে ধীরে দম নেই, গলায় যেন কথা আটকে যায়। মেহরিন ঠোঁটের হালকা ছোঁয়া দেয় সেখানে। রাজ মেহরিনের মাথা তুলে ডুবে যায় মেহরিনের ঠোঁটে। মেহরিনের সাড়া পেয়ে রাজ আরও বেসামাল হয়ে ওঠে। মুহূর্তে তার হারিয়ে যায় এক গভীর অনুভবে, যেখানে কথা কম, স্পর্শের ভাষা বেশি। রাজ দিশেহারা আর মেহরিন তার সম্মতিতে। রাজ একেবারে মাতাল। রাজ যখন একদম দিশেহারা হয়ে পড়েছে, তখনই মেহরিন তাকে আস্তে করে ঠেলে দেয়। এখন না, বলেছিলাম আমি আপনার কাছে ধরা দিব, কিন্তু এইখানটায় না। রাজ অসহায় চোখে তাকিয়ে থাকে, ঠোঁটে তৃষ্ণার দীর্ঘশ্বাস। আমি কালই সাজেক যাচ্ছি। মেহরিন হেসে ওঠে, রাজের বাহুতে হালকা একটা চড় দেয়। রাজ বলে, আপনার খুব হাসি পাচ্ছে তাই না? কিন্তু আপনি যে আমাকে তৃষ্ণার্ত রেখে যাচ্ছেন, আপনি আমাকে শুধু তৃষ্ণায় জ্বালাচ্ছেন আর বলছেন ভালোবাসেন। মেহরিন হাসে। রাজ অস্থির হয়ে বলে, তুমি আমার তৃষ্ণা মেটাচ্ছ না, অথচ আমি পিপাসায় মরছি বউ। আরো কিছুদিন তৃষ্ণায় থাকুন, সময় হলে আমি আপনার সব পিপাসা মেটাবো, মোহে ভালোবাসায় পুরোপুরি। আচ্ছা, তবে আজ অন্তত জড়িয়ে ধরে ঘুমাতে দিও। প্রথম দিনের মতো মাঝরাতে বের করে দিও না প্লিজ। মেহরিন মাথা নাড়ে। রাজ তখন তাকে নিয়ে ঘরে ফিরে আসে। মেহরিন রাজের বুকে মাথা রেখে ধীরে ঘুমের দেশে পাড়ি দেয়। রাজও চোখ বন্ধ করে ঘুমের মধ্যে তার প্রিয় মানুষটিকে জড়িয়ে রাখে। প্রশান্তিতে চোখ বন্ধ করে। সকাল 9টা। মেহরিন রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। লামিয়া রেডি হয়ে নিচে নেমে আসে। নাস্তা করে চলে যায়। লাবিব নাস্তা করছে, রূপা বেগম নিজের রুমে, আর কুলসুম মেহরিনকে সাহায্য করছে। হঠাৎ রাজ ডাক দেয়। সব গুছিয়ে মেহরিন বলে, কুলসুম আপা, তুমি বাকিটা দেখে নিও, আমি আসছি। মেহরিন রুমে ঢুকে দেখে রাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মেহরিন জিজ্ঞেস করে, কি হয়েছে, ডাকছেন কেন? সব তো আপনার সামনেই আছে। আসল জিনিসটা তো সামনে ছিল না। কি জিনিস? রাজ এগিয়ে এসে মেহরিনকে জড়িয়ে ধরে বলে, এই যে আমার বউ। মেহরিন হেসে ফেলে। রাজের টাইটা পরিয়ে দেয় মেহরিন। রেডি হয়ে থাকো, মিটিং শেষ করে তোমাদের বাসায় নিয়ে যাব। ঠিক আছে। রাজ মেহরিনের কপালে একটা চুমু খেয়ে বলে, আসি। মেহরিন মুখ গম্ভীর করে বলে, আমি এত কষ্ট করে রান্না করলাম, আপনি না খেয়ে চলে যাবেন? বউ কষ্ট করে রান্না করেছে, না খেয়ে গেলে উপায় আছে? না খেলে তো দেখা যাবে তুমি রাগে আমার অফিসেই বোম মেরে দেবে। মেহরিন এসে রাজের বুকে মুখ গুজে দেয়। রাজও হাসে, তাকে আরেকবার জড়িয়ে ধরে বলে, চলো। তারপর তারা একসঙ্গে নাস্তা করে রাজ আর লাবিব চলে যায় অফিসের পথে। দুপুর 1টা। মেহরিন রেডি হচ্ছে, সাথে লামিয়াও যাবে মেহরিনদের সাথে। ভাবিমণি, তুমি আমার ব্রোকে অনেক ভালোবাসো, তাই না? তোমার ভাইকে আমি বিয়ের আগেই ভালোবাসতাম, আর এখন তো উনি আমার স্বামী। আমার আত্মার সাথে ওনার সম্পর্ক, তার বাঁকা হার আমি। ব্রো তোমাকে অনেক ভালোবাসে ভাবিমণি। মেহরিন মাথা নাড়ে। ঠিক তখনই রাজের কল আসে। লামিয়া দেখে ফোনে লেখা নাম কবি সাহেব। লামিয়া হেসে বলে, বাহ বাহ, কবি সাহেব। মেহরিন ফোন রিসিভ করে। মনবিম, তুমি লামিয়াকে নিয়ে আমার অফিসে চলে আসো। এখান থেকে আমরা চলে যাব তোমাদের বাড়িতে। আচ্ছা। মেহরিন বেরিয়ে পড়ে। রূপা বেগমকে বলে রাজের অফিসের সামনে গিয়ে নামে। ভিতরে ঢোকার আগে হঠাৎ একজন লোকের সঙ্গে ধাক্কা লাগে। মেহরিন বলে, সরি। লোকটা কিছু একটা লুকায়, বলে নো প্রবলেম। মেহরিন ভালোভাবে তাকায় লোকটার দিকে, তারপর ভিতরে ঢুকে পড়ে। ওরা রাজের কেবিনে গিয়ে বসে। হঠাৎ মেহরিন দেখে ওই লোকটার ভিতরে ঢুকছে, হাতে কিছু একটা যা উনি লুকিয়ে রাখছে। মেহরিন লামিয়াকে বলে, তুমি একটু বসো, আমি আসছি। সে বেরিয়ে পড়ে। বাইরে দেখেই বুঝে নেই লোকটা কোথায় ঢুকছে। সেই জায়গাতেই মূলত মিটিং হচ্ছে রাজদের। লোকটা রাজের পাশে গিয়ে বসে। রাজ তখন প্রজেক্টরে কিছু বোঝাচ্ছে সবাইকে। ঠিক তখনই লোকটা তার হাত থেকে বন্দুক বের করে খুব নিচ থেকে তাক করে রাজের মাথায়, যেন কেউ দেখতে না পায়। ঠিক সেই মুহূর্তে মেহরিন নিজের ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে লোকটার হাতে। সঙ্গে সঙ্গে বন্দুকটা পড়ে যায়। সবাই চমকে ওঠে। লাবিব ছুটে এসে লোকটাকে ধরে ফেলে। ছাড়ো ওকে। মেহরিন ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পুরো রুম স্তব্ধ। তার গায়ে কালো রঙের শাড়ি, চুল খোপা, মুখে হালকা সাজ, কিন্তু চোখে যেন আগুন। অনেকেই চিনে ফেলেছে মেহরিনকে, অনেকেই পারছে না। মেহরিন লোকটার পাশে ঘুরতে ঘুরতে বলে, কে পাঠিয়েছে আপনাকে ভাই?
লোকটা ভয় আর হাতের ব্যথায় কাঁপছে। সে রাজকে চেনে, কিন্তু অনেক টাকার লোভে এসেছে। ভাবিনি ধরা পড়ে যাবে। মেহরিন কৌতুকের সাথে বলে, আরে আরে ভাইজান, ভয় পাবেন না, বলেন তো কে পাঠিয়েছে আপনাকে? রাজ দুহাত ভাঁজ করে তাকিয়ে আছে মেহরিনের দিকে, ঠোঁটে হালকা হাসি। লাবিব মনে মনে বলে, শেষ, ভাইজান বলে বলে মেরেই দেবে। কি মানবতা! বাহ, অবশ্য মানবতা তো থাকবেই, ভাবিটা কার দেখতে হবে না? আমার এত মানবতা আমার ভাবির জন্য যদি না থাকে, তাহলে কি জাতি মেনে নিত? লাবিব নিজেই নিজেকে বাহবা দিতে লাগলো মুখ চেপে। হঠাৎ মেহরিন চিৎকার করে বলে, কি হলো, কথা বলছেন না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি তো ভাইজান। তারপর মুহূর্তেই সুর বদলে আদুরে গলায় বলে, আহা ভাইজান বলুন না। মিটিং রুমে উপস্থিত সকলে হতবাক। রাজার লাবিব হাসছে। মেহরিন লোকটার চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলে, না না না, এভাবে হবে না। লাবিব, জি ভাবি। তোমার বন্দুকটা দাও তো, 2 মিনিটের জন্য ধারে দাও। 2 মিনিট কেন, 2-3 দিনের জন্যও নিয়ে যাও। মেহরিন হাসে। লাবিব বন্দুকটা দিয়ে দেয়। মেহরিন লোকটার হাত টেবিলের ওপর রেখে বন্দুক ঠেকে ঠাস দিয়ে একটা গুলি করে দেয়। সবাই আঁতকে ওঠে। অনেকেই বলে থাকে, যেমন জামাই তেমন বউ। একজন পেন দিয়ে মেরে দেয়, আরেকজন ভাইডিকেও গুলি করে দেয়। রাজার লাবিবও অবাক। ওরা ভেবেছিল মেহরিন শুধু ভয় দেখাবে, কিন্তু সে তো সত্যি সত্যি গুলি করে দিল। লোকটা চিৎকার করে কাঁদছে, আমাকে ছেড়ে দিন। আমাকে তালুকদার সাহেব অনেক টাকা দিয়েছে রাজ শেখদারকে মারতে। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিন। মেহরিন চোখে আগুন নিয়ে তাকায় লোকটার দিকে আর চিৎকার করে বলে, তোর ওই বাপকে গিয়ে বলে দিস, রাজ শিকদারের কাছে পৌঁছানোর আগেই এই মেহরিন শিকদারকে পার করতে হবে। আর মেহরিন শিকদারকে পার করার মতো সাধ্য ওর নেই। খবরদার, আমার হাজব্যান্ডের দিকে যদি আর একবার চোখ তুলে তাকাস, সেই চোখ আমি মেহরিন উঠিয়ে নিব। তবে আমি তোকে জানে মারবো না। তবে যে হাতে আমার স্বামীকে মারতে বন্দুক তুলেছিলি, সেই হাতটা তুই নিজের শরীরেও রাখতে পারবি না লাবিব। হ্যাঁ ভাবি। ওর এই হাতটা আলাদা করে দাও, আর সেই হাতটা একটা গিফট বক্সে ভরে পাঠিয়ে দিও রেদওয়ান তালুকদারের কাছে। আচ্ছা। মেহরিন বন্দুকটা লাবিবের হাতে দিয়ে রাজের কাছে যায়। রাজের মুখটা নিজের আঁচলে মুছে দিয়ে বলে, এসির মধ্যে ঘেমে যাচ্ছেন কেন? রাজ হেসে ফেলে। সবাই মেহরিনের দিকে তাকিয়ে অবাক। এই মেয়েটাই একটু আগে একজনকে গুলি করলো, আর এখন জামের মুখ মুছিয়ে দিচ্ছে। আই এম সরি এভরিওয়ান, এখন আমার বউকে সময় দিতে হবে, আপনারা যেতে পারেন। সবাই মাথা নাড়ে আর একজন একজন করে বেরিয়ে যায়। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, ইস, আমার বউটা এত ভায়োলেন্ট কেন? মেহরিন হেসে বলে, মাঝে মধ্যে হতে হয়, চলুন এখন। তারপর রাজ, লাবিব, মেহরিন ও লামিয়া মিলে মেহরিনদের বাড়ির পথে রওনা হয়। সিঙ্গাপুর, সন্ধ্যা 7টা। মেয়ের বের হয়েছে বাইক নিয়ে। বাইকটা তার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি। সাথে আছে জেরি, যারা মূলত একটা বাইক রেস করতে বের হয়েছে। দুজনে পরেছে কালো জিন্স টি শার্ট আর তার উপর ব্লেজার, মাথায় হেলমেট। দুজনে হাই ফাই করে রেস শুরু করে। রেসের শুরুতেই মেহের জেরিকে পেছনে ফেলে এগিয়ে যায়। মেহের হাসে, কিন্তু ঠিক তখনই দেখতে পায় আরেকটা বাইক তার পাশেই ছুটছে। একটা তীব্র নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মেহের মনে মনে বলে, আচ্ছা তাহলে রেস করতেই যাও, চলো হয়ে যাক। মেহের গতি বাড়ায়। দুটো বাইক হাড্ডাহাড্ডি লড়াই করে চলে। কখনো কেউ এগিয়ে যায়, কখনো কেউ পিছিয়ে যায়। শেষমেশ বিজয়ী হয় মেহের। মেহেরের বাইকের সামনে এসে থামে সেই অপরিচিত বাইক। দুটো বাইকই অনেকটা পথ পেরিয়ে এসেছে নির্জন রাস্তায়। সেই বাইক থেকে একজন লোক নেমে আসে। সে মেহেরের সামনে এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, হে আই এম রিত। মেহের হাত মেলায়। মেহের? রিত তাকায়, তার মুখে একরকম গম্ভীর বিস্ময়। মেয়ের হেলমেট খুলে ফেলে, তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে কাঁধে। তারপর সে হেলমেটটা ছুঁড়ে মারে রিতের দিকে। রিত সেটা ধরে ফেলে। মেয়ের এক হাতে চুলগুলো গোছাতে থাকে। রিত অপলক তাকিয়ে থাকে। তার চোখ মেহেরকে পর্যবেক্ষণ করে, একেবারে নিখুঁতভাবে। নীল চোখ, গোলাপি ঠোঁট, সোজা নাক আর থুতনি সেই ছোট্ট তিল। আর যেভাবে চুলগুলো মেহের নিজাতি গোছাচ্ছে, তাতে রিত যেন কিছু একটা অনুভব করতে থাকে। এইটুকু সামান্য চুল গোছানো অবস্থায় কাউকে এতটা সুন্দর লাগে? না, হয়তো আমি খুঁজেছি মেহেরিনকে ওর মাঝে, তাই এমন লাগছে। কিন্তু ওরা তো আলাদা দুটো মানুষ। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু না,
আপনি এই সময় মানে আমি ভাবছিলাম। ছেলে ভাবছিলেন তাই তো? হুম। অনেকেই ভাবে। রেস করতে গিয়ে কিছুটা নির্জন রাস্তা ধরে এসেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। জ্যোৎস্না আর স্ট্রিট লাইট মিশে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। যদি কিছু মনে না করো একটা অনুরোধ করব। অনুরোধ তাও আমাকে? আচ্ছা বলুন। ওইখানেই বসি চলুন। দুজনে রাস্তার পাশে ছোট্ট একটা বেঞ্চে গিয়ে বসে। এবার গম্ভীর হয়ে বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি আমার টিম, যে প্রশ্ন করবেন আর আমি বাধ্য ছাত্রী হয়ে উত্তর দেব? প্লিজ। আচ্ছা বলুন। তোমার কি কোনো যমজ বোন আছে, অথবা এমন কোনো কাজিন যে একদম তোমার মতো দেখতে? হ্যাঁ, আমার যমজ বোন আছে, নাম মেহেরিন। তবে আমাদের চোখের রং আলাদা, আর একটা ছোট্ট পার্থক্য আছে। তার ঠোঁটের নিচে তিল আর তোমার চিপুকে। ঠিক তাই তো, কিন্তু আপনি কিভাবে জানেন? আপনি কি মিহুকে চিনেন? তুমি মেহেরিনের বিয়েতে যাওনি? না, ওই দিন আমার একটা এক্সাম ছিল। কিন্তু বললেন না তো আপনি কিভাবে চিনেন মিহুকে? ওর বিয়ে আমার সাথে ঠিক হয়েছিল। ও, আপনি রিত তালুকদার? হুম। তাহলে এখানে কেন? মজা করছো? তুমি জানোই তো মেহেরিন রাজকে ভালোবাসে। তাও ঠিক। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তবে আপনি পালিয়ে এসেছিলেন কেন? রাজ আমার ছোটবেলার বন্ধু। আমি কিভাবে তার ভালোবাসার মানুষকে বিয়ে করি, যেখানে মেহেরিন নিজেও রাজকে চায়। মেয়ের চুপচাপ হৃদের দিকে তাকিয়ে থাকে। কেন যেন হৃদের এই কথাটা খুব ভালো লাগলো মেহেরের। এই মানুষটা তাকে অবাক করছে। একটা অদ্ভুত প্রশান্তি আছে হৃদের কথায়। আমি যতদূর জানি আপনি নিজেও মেহরিনকে ভালোবাসতেন। ভালোবাসতাম কিনা জানি না, তবে হ্যাঁ, মেহেরিনকে আমার ভালো লাগতো। কিন্তু সেই ভালো লাগা বা ভালোবাসা 2-3 মাসের, আর রাজ তাকে 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। মেয়ের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হৃদের এই স্বীকারোক্তি তাকে কেমন এক অনির্বচনীয় আবেগে ভাসিয়ে নেয়। আপনি সত্যিই খুব ভালো একজন মানুষ। তুমি বলছো এই কথা? সেদিন তো আমার গোটা বংশ উদ্ধার করে দিচ্ছিলে। দোষ তো আপনারই ছিল। হৃদ এবার জোরে হেসে ফেলে। এই হাসিটাই যেন অন্যরকম। মেহের থমকে যায়। হৃদের হাসিতে এসে হারিয়ে যায়। তার হৃদস্পন্দন বাড়তে থাকে। মেয়ের নিজের মধ্যেই অনুভব করে এটা কেমন এক অচেনা অনুভব। এই প্রথম এমন একটা অনুভূতি হচ্ছে মেহেরের। কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। হৃদের দিকে তাকিয়ে থাকতে মন চাইছে খুব। হৃদ হঠাৎ হাসি থামিয়ে বলে, কি হলো, চুপ করে গেলে কেন? কিছু না, কিছু না। হৃদ উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে দেয়। চলো বাড়ি ফেরা যাক। মেহের একবার তাকায় হৃদের মুখের দিকে, তারপর হাতের দিকে। অবশেষে হৃদের হাতটা ধরে উঠে পড়ে। তবে ঠিক সেই মুহূর্তেই কিছু একটা ঘটে যায়। হৃদের হাত ছুঁতেই মেহেরের শরীর কেঁপে ওঠে। সে দ্রুত হাত সরিয়ে নেয়। একটাও কথা না বলে হৃদের কাছ থেকে হেলমেট নিয়ে বাইক স্টার্ট করে চলে যায়। হৃদ পেছন থেকে ডাকে, মেহের শোনো। কিন্তু মেহের আর থামে না। রাত 12টা। রাজার বাকিরা সবে এসে গেছে মেহরিনদের বাসায়। খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গল্প আর হাসির মাহফিল এখন ছাদে। চাঁদের আলোয় জমে উঠেছে আড্ডা। মেহরিন, রাজ, মেহবুবা, মাহির, লাবিব, লামিয়া আর চুমকি সবাই ছাদে। চুমকি আজ সকালেই এসেছে, আর যতদিন মেহরিন থাকবে ও এখানেই থাকবে। সবার মধ্যমণি রাজ গল্প শুরু করে দিয়েছে। কখন কিভাবে প্রথম মেহরিনকে দেখেছিল, কখন কিভাবে কোথায় মেহরিনকে সব কিছু থেকে প্রোটেক্ট করেছে, একটু দেখার জন্য কতটা ছটফট করেছে, কতটা পাগলামি করেছে। এই সব। দুলা ভাই, আপনি একটা জিনিস, কি ড্রামাটাই না করে বিয়ে করলেন, একদম পুরাই ফিল্মি। রাজ মেহরিনের দিকে তাকিয়ে হেসে বলে, আর কি, মাইটা যে খেলাম সেটা তো বললে না। আমার মতো বিয়ে করতে এসে বউয়ের হাতে মাইর কয়জনে খায় বলো? এই কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। মেহরিন চোখ রাঙ্গাই রাজকে। লাবিব ভুরু কুচকে বলে, এই লাদা বাচ্চা, তোমারও কি ভাবির মতো মারামারি করার অভ্যাস আছে নাকি? এই বাদু, আপনার সমস্যা কি? সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন আমার সঙ্গে, বাঁদর কোথাকার। এই লাদা বাচ্চা, তুমি আমাকে আবার বাদর বললে? হ্যাঁ বলবো, 101 বার বলবো। আমাকে যতবার লাদা বাচ্চা বলবেন আমি ততবারই বলবো বাদর বাদর বাদর। লাবিব মেহবুবার কানে কানে বলে, এখন যত ইচ্ছা ওরও শোনা, সময় মতো বোঝাবো তোমাকে। আমাকে বাদর বলা, তাই না? তখন হারে হারে বুঝাবো বাদর কত প্রকার আর কি কি। মেহবুবা লাবিবকে ধাক্কা দিয়ে বলে, আমিও দেখবো কি কি করতে পারেন আপনি। এখন সরুন তো, সবসময় বাদরের মতো ঘাড়ে উঠে পড়ে যায়, যত সব বাতরামো। লাবিব কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এরা এমন টম এন্ড জেরির মতো সারাক্ষণ ঝগড়া করে কেন? ঝগড়া না সোনা, এটা হলো ভালোবাসা, বুঝলা?
লামিয়া হেসে ফেলে, সাথে চুমকিও। মেহরিন ধমক দিয়ে বলে, তোরা থামবি এবার। এই বাদর, চুপ করে বস, আমার শালিকে এত জ্বালাবি না। রাজের কথায় মেহবুবা খুশি হলো। লাবিব মুখ ভোতা করে বলে, ব্রো, কি ব্রো? হ্যাঁ, সারাক্ষণ ওর পেছনে লেগে থাকিস কেন? আমার ভালো লাগে। মাহবুবা মুখ ঝামটা দেয়। সবাই হাসে। রাজ নাটুকে ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বলে, বাচ্চারা তোমরা গিয়ে ঘুমাও, আমি আমার বউকে নিয়ে একটু চন্দ্রবিলাস করে আসি। সবাই ও বলে ওঠে। মেহরিন মুখ ঝামটা দিয়ে বলে, এখন রাত কয়টা বাজে জানেন? আসছে চন্দ্রবিলাস করতে। জানি তো, এমন রাতেই তো বিবাহিতরা